আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন এবং কেমন আছেন জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের যে 75 দিনের যে ফ্রি কোর্সে যে চলমান, সেটা আসলে আমাদের ডে বাই ডে চলতেছে। তো সেটারই ধারাবাহিকতায় মূলত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে বাংলা বিষয় নিয়ে ষষ্ঠতম দিনের মতো। হ্যাঁ, বাংলা বিষয়ের ষষ্ঠতম দিনের মতো, অর্থাৎ আমাদের যে মোটামুটি বাংলা সাবজেক্টের জন্য যে 1000 প্রশ্ন আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা সহকারে পড়ব, সেটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকে ষষ্ঠতম দিনের মতো, অর্থাৎ আমাদের যদি প্রশ্ন সংখ্যা যদি বলা হয়, সেটা হচ্ছে 176 থেকে 210 নম্বর প্রশ্ন। অর্থাৎ 176 থেকে 210 নম্বর এই 35টা প্রশ্ন আজকে আমরা ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং বিশেষ করে যারা নতুন করে আমাদের পেজে যুক্ত হয়েছেন বা নতুন করে যারা আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন, ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, আশা করি সেখানে ক্লাসগুলো সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী এবং পিডিএফগুলো আমরা সেখানে প্রোভাইড করছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন বা হবেন। এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে এখনও যুক্ত হননি, দয়া করে আমাদের পেজের যে কমেন্ট বক্স রয়েছে, সেখানে আমাদের প্রাইভেট যে গ্রুপের লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি অ্যাড হয়ে নেবেন এবং পর্যায়ক্রমে আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করব হচ্ছে ষষ্ঠতম দিনের মতো, অর্থাৎ 176 থেকে প্রশ্ন শুরু হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে এখানে বলা হয়েছে বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন। তো আমরা একটা কথা বলি, ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রায়ই আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, এবং যেটা কিনা আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়। আমরা কনফিউশন হয়ে যায় যে আসলে কোনটা ধ্বনি বিপর্যয়, কোনটা উপনিহিতি, কোনটা সমীকরণ, এরকম কিন্তু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়। তো সেই রকমই একটা প্রশ্ন, সেটা হচ্ছে 43তম বিসিএস প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন। এটা মূলত হচ্ছে ব্যঞ্জনদ্বিত্ব। হ্যাঁ, ব্যঞ্জনদ্বিত্ব। তো ব্যঞ্জনদ্বিত্বর ইংরেজি নাম যদি বলা হয়, সেটা হচ্ছে যে লং কনসোনেন্ট। লং কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনদ্বিত্ব। ব্যঞ্জনদ্বিত্ব মানে কি? ব্যঞ্জনদ্বিত্বটা হচ্ছে এইরকম, বা দ্বিত্ব ব্যঞ্জন, সেটা হচ্ছে যে বাক্যে শব্দের কোনো কিছু একটা বাক্যের মধ্যে যখন শব্দ বসানো হয়, বা একটা শব্দের যখন দ্বিত্ব উচ্চারণ হয় বা জোর দিয়ে যখন বোঝানো হয়, বা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যখন দ্বিত্ব উচ্চারণ হবে, সেটা হচ্ছে কি? ব্যঞ্জনদ্বিত্ব। আমরা যদি একটু খেয়াল করি, এখানে বড্ড থেকে বড়, তাই না? তো এখানে কিন্তু ডয় বিন্দুরাও কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ কিন্তু দ্বিত্ব হয়েছে, অর্থাৎ দুইবার হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, যদি বলা হয় পাকা, হ্যাঁ, পাকা থেকে কিন্তু আসবে কি? পাক্কা। এখানে কটা কিন্তু ব্যঞ্জন, সেই ক থেকে যখন ওটা ডবল আসবে, অর্থাৎ দ্বিত্ব হবে বা দুইবার উচ্চারিত হবে, এবং সেটাকে কিন্তু জোর দিবে। যেরকম যদি বলা হয় পাক্কা পাক্কা আম, অর্থাৎ কোনো শব্দকে বা কোনো শব্দের মধ্যে যখন কোনো বর্ণ দ্বিত্ব হয়ে সেটাকে জোর দিয়ে বোঝানো হবে, সেটাই মূলত হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। বা যদি বলা হয় যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিনা, বা সকাল সকাল আমি সেই কাজটা করব। হ্যাঁ, সকাল সকাল সে আমি কাজ, বা যদি বলে ছোট ছোট কোনো কাজ করা যায় কিনা, তাহলে সেই ছোট ছোট জায়গায় আমরা কি বলবো? ছোট্ট ছোট্ট, ছোট্ট ছোট্ট বিন্দু, ছোট ছোট বিন্দু, বড় বড়। হ্যাঁ, আসে না এরকম বিভিন্ন বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যদি বলা হয় সকাল, হ্যাঁ, একটু লিখে দেই। হ্যাঁ, অনেকে বলে না যে সকালে ঘুম থেকে উঠতে হবে বা সকালে কাজটি করতে হবে। তো সকালকে যদি আমরা দ্বিত্ব করি, সেক্ষেত্রে কি হবে? সকাল। সকাল কেন? এখানে কটা হচ্ছে ব্যঞ্জন, সেই ব্যঞ্জনটা আমরা কি পেয়েছি? দ্বিত্ব পেয়েছি। বা যদি বলা হয় ছোট, ছোট থেকে যদি বলা হয়, ছোটটাকে যদি আমরা দ্বিত্ব করি, তাহলে কি হবে? ছোট্ট। ছোট থেকে ছোট্ট, ছোট্ট। হ্যাঁ, ছোট থেকে হচ্ছে ছোট্ট, ছোট্ট ছোট্ট, পাক্কা পাক্কা। হ্যাঁ, তো বড়, বড় থেকে বড্ড বড্ড, এগুলো হচ্ছে কি? লং কনসোনেন্ট বা ব্যঞ্জনদ্বিত্ব বা লং কনসোনেন্ট হিসেবে আমরা পরিচিতি লাভ করে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। প্রদীপ নিভিয়ে গেল, এ বাক্যে বর্ণনা কোন উপন্যাসের? আমি কিন্তু প্রায় একটা কথা বলি,
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে সমসাময়িক সময়ে অর্থাৎ আমাদের যে 24 সালের 5 আগস্টের পর থেকে কিন্তু আমাদের সাহিত্যের অংশটুকু প্যাটার্নগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে বলে আমরা প্রশ্নে কিন্তু পরিলক্ষিত হয়। তো সেই জায়গা থেকে যদি বলা হয় তাহলে আমাদের প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যাটা এমনভাবে জানতে হবে বা ব্যাখ্যাগুলো আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যাতে করে এই বাকি অপশন থেকে মোটামুটি আমরা একটা পরিপূর্ণ কি বলে প্রস্তুতি গ্রহণ করতে পারে, যেটা যে কোনো পরীক্ষার জন্য 70 থেকে 80% কাভার করে। তো সেই রকম একটা প্রশ্ন যদি বলি, একটু ব্যাখ্যা করি। প্রদীপ নিভিয়ে গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। একটু যদি বলি, বাংলা সাহিত্যের যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের কথা যদি বলা হয় তো সেই রোমান্টিক উপন্যাসটা কিন্তু কপালকুণ্ডলা। হ্যাঁ, রোমান্টিক উপন্যাসটা হচ্ছে কপালকুণ্ডলা, রোমান্টিক উপন্যাস। তো সেই উপন্যাসটার লেখক হচ্ছে কে? আচ্ছা, লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কপালকুণ্ডলার আরও কিন্তু কয়েকটা কপালকুণ্ডলা উপন্যাস থেকে কিন্তু প্রায়ই কিছু উক্তি বা কি বলে এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে, যে কোনটি হচ্ছে যে প্রদীপ নিভিয়ে গেল এটা আসলে কোন উপন্যাসের একটা উক্তি বা কোন উপন্যাসের লাইন। ঠিক এরকম আরও কিছু উপন্যাস রয়েছে যে বলা হয় যে পথিক তুমি পথ হারিয়েছ, বা তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। তাহলে পথিক তুমি পথ হারিয়েছ, এখানে যদি বলা হয়, এখানে চরিত্রের কথা যদি বলি, চরিত্র কিন্তু নবকুমার। যদি বলা হয় নবকুমার, প্রধান চরিত্রের মধ্যে রয়েছে নবকুমার এবং রয়েছে হচ্ছে কপালকুণ্ডলা। হ্যাঁ, তো কপালকুণ্ডলা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এরকম দুইটা উক্তি রয়েছে, আপনারা এটা জানেন এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এটা আসছে। সেটা হচ্ছে পথিক তুমি পথ হারিয়েছ। তো এই প্রশ্নটা পথিক তুমি পথ হারিয়েছ এই জিজ্ঞেসটা কিন্তু কে করেছিল? কপালকুণ্ডলা বলেছিল হচ্ছে নবকুমারকে। তো নবকুমারকে কিন্তু একটা কবিতার উপন্যাসের একটা পর্যায়ে কিন্তু কথার একটা পর্যায়ে বলেছিল পথিক তুমি পথ হারিয়েছ। তো এইটা হচ্ছে যে মূলত কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল, বা তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে বঙ্কিমের কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্বপূর্ণ উক্তি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু দেখি। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটা কি বলা হয়? এখানে উপমিত, উপমান, উপমেয়, রূপক। তো ব্যাপারটা হচ্ছে আমরা উপমান কর্মধারয় সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় জানি যে সত্য মিথ্যা হলে কি হয়, বা নাউন হলে কি হয়, বা অ্যাডজেক্টিভ হলে কি হয়, এই বিষয়গুলো আমরা জানি। বাট আমাদের যেটা সমস্যা হয় অনেক সময় যে আমরা উপমেয় আর উপমানটা এটা কিন্তু অনেক সময় আমরা গোলায় ফেলি, যে আসলে কোনটা উপমেয় আর কোনটা হচ্ছে উপমান। আচ্ছা, যদি একটু দেখি, যদি বলি চাঁদের মতো সুন্দর মুখ, হ্যাঁ, চাঁদের মতো সুন্দর মুখ, যদি বলা হয় চাঁদের মতো সুন্দর মুখ, তো এখানে খেয়াল করি মুখ, এখানে আমরা যদি মুখের নিচে যদি আন্ডারলাইন দেই, এখানে যদি আমার মুখটা যদি চিন্তা করি, যদি বলা হয় যে চাঁদের মতো সুন্দর মুখ, অর্থাৎ মুখটাকে যদি আমরা চিন্তা, প্রথমত জানবো হচ্ছে যে আসলে প্রধান আলোচ্য বিষয়টা কোনটা, বা যার সাথে তুলনা করা হয়। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে যার সাথে তুলনা করা হয়, আর একটা হচ্ছে যাকে তুলনা করা হয়। যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে কি মুখ। আমরা কিন্তু মুখটাকে তুলনা করব, তাহলে মুখটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে। মুখটা কি? মুখটা হচ্ছে কাছের একটা বস্তু, অর্থাৎ মুখটাকে আমরা প্রথম বিষয়, আমরা দুইটা বিষয় খেয়াল করব। একটা বিষয় হচ্ছে যে যাকে তুলনা করা হবে, আর একটা হচ্ছে যার সাথে তুলনা করা হবে। তো যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে কি মুখ, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ। তো যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর প্রত্যক্ষ যেটা সেটা হচ্ছে কি উপমেয়। আচ্ছা, তো যদি বলা হয় কাকে তুলনা করা হবে, মুখটাকে যদি তুলনা করি তাহলে সেটা আমরা কি পেলাম? উপমেয়। আর যার সাথে তুলনা করা হবে, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে মুখটা কিন্তু চাঁদের সাথে কখনোই হয় না। আমরা কিন্তু জানি মুখ কখনো চাঁদের মতো হইতে পারে না, তার মানে এটা মিথ্যা। মিথ্যা মানে কি? উপমিত। আমরা এরকম উপমিত, উপমান বা রূপকের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো জেনেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা জানলাম যে উপমেয়টা হচ্ছে কি, উপমেয় হচ্ছে প্রধান যে বস্তুটা থাকবে যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমেয়, আর এটা উপমেয়টা হচ্ছে কি প্রত্যক্ষ। আর আর একটা হচ্ছে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে কি চাঁদের ক্ষেত্রে এটা কি হবে? এটা হবে পরোক্ষ। এটা হচ্ছে পরোক্ষ বা উপমান, পরোক্ষ বা হচ্ছে উপমান। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছে প্রত্যক্ষ বস্তুর সাথে, তাহলে প্রত্যক্ষ বস্তু আমরা কোনটা পেলাম?
প্রত্যক্ষ বস্তু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মুখ, বা প্রত্যক্ষ বস্তু সেটাই আমরা অন্য নাম কি জানলাম, উপমেয়। তাহলে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু, তাহলে পরোক্ষ বস্তু কোনটা, যার সাথে আমরা তুলনা করলাম, অর্থাৎ চাঁদটা হচ্ছে পরোক্ষ বস্তু। তাহলে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে আমরা কি বলবো, অর্থাৎ প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে সেটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে উপমেয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অ্যান্সার হচ্ছে উপমেয়। ওকে, আচ্ছা, আমার কথা কি বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে সবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন চাচা কাহিনী। হ্যাঁ, চাচা কাহিনীর লেখককে, চাচা কাহিনীর লেখকটা কে? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী, চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, যেটা কিনা 1952 সালে তার হচ্ছে গল্পগ্রন্থ। হ্যাঁ, চাচা কাহিনী হচ্ছে 1952 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে গল্পগ্রন্থ। কার গল্পগ্রন্থ? সৈয়দ মুস্তফা আলীর গল্পগ্রন্থ। তো এইরকম সৈয়দ মুস্তফা আলীর কিছু বিখ্যাত গল্পগ্রন্থ রয়েছে, কিছু গল্প রয়েছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পাদটিকা। হ্যাঁ, পাদটিকা, পাদটিকা পুনশ্চ, ঠিক আছে, পাদটিকা পুনশ্চ। ওকে, তো এই গল্পগুলো কিন্তু কার? সৈয়দ মুস্তফা আলীর গুরুত্বপূর্ণ কিছু গল্পগ্রন্থ। এবং আমরা কিন্তু সৈয়দ মুস্তফা আলী কিন্তু উনি দীর্ঘ একটা সময় বাইরে ছিলেন, অর্থাৎ দেশের বাইরে ছিলেন। তো 1930 সালে সৈয়দ মুস্তফা আলী যখন জার্মানি এবং ফ্রান্সে গিয়েছিলেন, তখন কিন্তু সেই সময়ে জার্মানি এবং ফ্রান্সে মূলত হচ্ছে সেই সময় বাংলাদেশ থেকে যারা সেই দেশে জার্মানির বার্লিন শহরে যারা পড়তে গিয়েছিলেন, যে সচরাচর হয় না এখনকার সময় যারা সাধারণত পড়াশোনা করতে অনেকে দেশের বাইরে যায় স্কলারশিপ নিয়ে। তো 1930 সালের কথা বলতেছেন সৈয়দ মুস্তফা আলী। তো উনি বলছেন যে 1930 সালের দিকে জার্মানির বার্লিন শহরে যারা পড়াশোনা করতে গিয়েছিলেন, বাংলাদেশের যারা স্টুডেন্ট ছিলেন, তো মূলত সেই তরুণ স্টুডেন্ট বা ছাত্রদেরকে নিয়ে তিনি গল্প রচনা করেছিলেন। সেটাই মূলত হচ্ছে চাচা কাহিনী নামক যে গল্পটা, সেই গল্পে মূলত তার এই বিষয়গুলো ফুটে উঠেছে। ওকে, তো এখানে কিছু চরিত্রের কথা পাওয়া যায়। সেটা হচ্ছে যে মৌলভী সাহেব। হ্যাঁ, মৌলভী সাহেব, মৌলভী সাহেব। আর চাচা যিনি ছিলেন, চাচা হচ্ছে লেখক হচ্ছে নিজেই। চাচা চরিত্রটা কার? লেখক হচ্ছে নিজেই, মৌলভী সাহেব এবং হচ্ছে কি কর্নেল। তো এগুলো হচ্ছে যে সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী গল্পগ্রন্থের চরিত্র। তো সৈয়দ মুস্তফা আলীর ক্ষেত্রে আরও কিছু গল্পের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো হচ্ছে যে রাক্ষসী এবং বেঁচে থাক। যদি বলি যে রাক্ষসী, হ্যাঁ, রাক্ষসী এবং আচ্ছা, রাক্ষসী, বেঁচে থাক, সর্দি কাশি। হ্যাঁ, সর্দি কাশি। তো এগুলো হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর গুরুত্বপূর্ণ গল্প। তো কয়েকটা বিষয় আমরা খেয়াল করলাম। চাচা কাহিনী মূলত লেখককে জানলাম। ফার্স্ট জানলাম চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর কত সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থটা? 1952 সালে। পাদটিকা, চাচা কাহিনী গল্পের যে গুরুত্বপূর্ণ কিছু গল্প রয়েছে সেরকম হচ্ছে পাদটিকা, পুনশ্চ, রাক্ষসী, তারপর কি বেঁচে থাক, সর্দি কাশি। এই আর চরিত্রের কথা যদি বলি, মৌলভী সাহেব, কর্নেল। হ্যাঁ, আর চাচা হচ্ছে কে? লেখক নিজেই তার জবানিতে যিনি হচ্ছে যে গল্পটা বলেছেন তিনি হচ্ছে যে লেখক সৈয়দ মুস্তফা আলী। তো চাচা চরিত্রে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি। অক্ষির সমীপে এর সংক্ষেপ কি? অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ। অক্ষির সমীপে যদি বলা হয়, অক্ষি মানে চোখের সময়, অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ। বা যদি বলা হয় অক্ষির অগোচরে, অগোচরে মানে আমরা নিশ্চয় জানি গোপনে। হ্যাঁ, অগোচরে সেটা হচ্ছে কি? পরোক্ষ। বা যদি বলা হয় অক্ষির সম্মুখে, হ্যাঁ, যদি বলা হয় অক্ষির সম্মুখে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তো এগুলো এক কথায় প্রকাশ যেগুলো রয়েছে, এগুলো আপনারা কষ্ট করে বই থেকে পড়ে নেবেন। যে যদিও আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি,
তারপরেও এটা যে কোনো পরীক্ষার জন্য হিউজ না। আপনারা চাইলে মুখস্থ বেইজ যেগুলো রয়েছে, যেরকম বাগধারা, পরিভাষা বা এই টাইপের যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো বোঝানোর মতো আসলে তেমন কিছু নাই, সেগুলো আপনি একটু বাহির থেকে পড়ে নেবেন। আর চাইলে আমরা যেগুলো পড়াবো সেগুলো তো পড়াবোই, পাশাপাশি অতিরিক্ত আরও বাহির থেকে পড়ে নেবেন আপনাদের জন্য। ওকে, যেটা কিনা চাকরির জন্য খুবই বেটার হবে আপনাদের। ওকে, পরবর্তী প্রশ্ন একটু দেখি যে পাখি সব করে রব রাতি পোহাইলো, এই লাইনের রচয়িতাকে। পাখি সব করে রব রাতি পোহাইলো, আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা কবিতা শুনে আসছি অনেক সময়, যে পাখি সব করে রব রাতি পোহাইলো, কারণে কুসুমকলি সকলে ফুটিল। হ্যাঁ, তো এই কবিতা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে শুনে অভ্যস্ত অনেকটাই বলা যায়। বা যদি বলা হয় সকালে উঠে আমি মনে মনে বলি, তো এগুলো কিন্তু কার উক্তি? এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন তর্কালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার। তাকে কিন্তু পুরাতন রীতির শেষ কবি বলা হয়, তাকে পুরাতন রীতির শেষ কবিকে যদি বলা হয়, পুরাতন রীতির শেষ কবিকে, সেটা হচ্ছে অ্যান্সার হবে কি মদন মোহন তর্কালঙ্কার। তো মদন মোহন তর্কালঙ্কার, তার একটা বিখ্যাত বই রয়েছে, সেটা হচ্ছে শিশু শিক্ষা। হ্যাঁ, শিশু শিক্ষা, শিশু শিক্ষা নামে তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে মদন মোহন তর্কালঙ্কারের। আর এটা কবিতাটা মূলত হচ্ছে প্রভাত নামে কবিতা, যে প্রভাত কবিতার লাইন। হ্যাঁ, এটা হচ্ছে প্রভাত কবিতার লাইন। এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে, হ্যাঁ, আপনারা একটু দয়া করে যারা আমাদের ক্লাস দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ব্যাখ্যাগুলো আমি লিখতেছি আমি হলফ করে বলতে পারবো, যে উদাহরণগুলো, যে ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি আপনি কোনো বইতেই পাবেন না। আপনাদের চ্যালেঞ্জ দিলাম যে এগুলো কোনো বইতেই পাবেন না। হ্যাঁ পাবেন, হয়তো বা এর থেকে বেশি উদাহরণ পাইতে, এর থেকে বেশি আরও তথ্য পাইতে পারেন, বা এর থেকে কম পেতে পারেন, বাট আমি যেই তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো বই থেকে নিয়ে, অনেকগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে কিন্তু আপনাদের এই তথ্যগুলো দেওয়া, ঠিক আছে? তো সুতরাং একটু কষ্ট করে হলেও নোট ডাউন করে নেন, যাতে করে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রভাত কবিতা, প্রভাত কবিতার লাইন, প্রভাত কবিতার লাইন। ওকে, পাখি সব করে রব রাতে পোহাইলো। আচ্ছা, আমি যদি আরেকটা লাইন বলি, এটা কিন্তু আসে, হ্যাঁ, পরীক্ষায় আসে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন, এটা আপনারা জানেন। হ্যাঁ, আমি লিখলাম না। ওকে, তো এটা একটু কষ্ট করে লিখে নেবেন। তো এটা কিন্তু পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু প্রায় দেখা যায় যে এই লাইনটা কোন কবিতার বা কোন লেখকের, হ্যাঁ, এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আমাদের পড়ার চেষ্টা করতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ব্লু প্রিন্টের বাংলা পারিভাষিক শব্দ কি? ব্লু প্রিন্ট মানে হচ্ছে প্রতিচিত্র, বাংলা পারিভাষিক হচ্ছে প্রতিচিত্র। এগুলো হচ্ছে যে পারিভাষিক শব্দ যেগুলো রয়েছে আপনাদের, সেগুলো যে কোনো বই থেকে আপনারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে সুবিধা হয় পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্চার উদাহরণ? বাঁশি বাজে ওই দূরে, এটা কিন্তু কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যটা আসলে আমরা কিভাবে চিনব? সেটা হচ্ছে কর্ম যখন বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্চার উদাহরণ, বাঁশি বাজে ওই দূরে, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মটা যখন কর্তৃর মতো করে কাজ করে, কর্ম যখন কর্তৃর মতো কাজ করে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যদি বলা হয় কলমটা ভালো লেখে, হ্যাঁ, কলমটা ভালো লেখে, বা যদি বলা হয় সাইকেলটা ভালো চলে, সাইকেলটা ভালো চলে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটু খেয়াল করুন তো, এখানে কিন্তু আমাদের এই ইয়ের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কর্মটা কর্তৃবাচ্যের মতো কাজ করে। কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে যে অবজেক্ট যেটা বোঝাচ্ছে, তাহলে সেটা কর্তার মতো কাজ করবে। কীরকম? কলমটা কি কখনো একা একা লেখে? কলমটা কিন্তু কখনোই একা একা লেখে না। কে লেখায়? কেউ না কেউ কিন্তু কলমটাকে লিখতে হয়। বাট এখানে সেই ব্যক্তির কথা, অর্থাৎ কর্তার কথা কিন্তু উজ্জ্বল রয়েছে। বা সাইকেলটা ভালো চলে, তো এখন সাইকেলের কি কোনো হাত পা আছে নাকি, বা সাইকেলের কোনো জীবন আছে নাকি যে একা একা চলবে? এখানে কিন্তু কর্তাটা উজ্জ্বল রয়েছে। তো কর্তাটা উজ্জ্বল থেকে যখন কোনো বাক্য তৈরি হয়, সেটাই কিন্তু হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো ব্যাপারটা হচ্ছে এখানে বলছে যে, প্রশ্নে বলা হচ্ছে বাঁশি বাজে ওই দূরে। তো বাঁশি কিন্তু নিজে নিজে বাজে না, বাঁশি কিন্তু নিজে নিজে বাজে না।
কাউকে না কাউকে বাজাতে হয়, সেটা সেটা কোনো ব্যক্তি বাজাইতে পারে, সেটা কোনো মানুষ বাজাতে পারে, যে কেউ বাজাইতে পারে। তো বাঁশি যখন নিজে না বাজে, অর্থাৎ সে তো প্রাণী, সে তো তার তো জীবন নেই, সে একটা জড় বস্তু, তাহলে জড় বস্তুটা কখনো নিজের মতো সব কাজ করতে পারে না। একটু খেয়াল করে দেখুন, বাঁশি বাজে ওই দূরে, বাঁশি কখনো একা বাজতে পারে না, কলমটা কখনো একা লিখতে পারে না, তারপরে সাইকেলটাও ভালো চলে। তার মানে কি, কেউ একা লিখতে পারে না, একা চালাইতে পারে না, কোনো ব্যক্তি বা কর্তার প্রয়োজন হয়। তো এইটাই বোঝাচ্ছে মূলত, সেটা হচ্ছে যখন কোনো বস্তুটাকে প্রায়োরিটি দিয়ে কোনো বস্তু যখন কর্তার কাজ করবে, সেটাই মূলত হচ্ছে কর্মকর্তৃবাচ্য। একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে যে অনেক সময় সমসাময়িক সময় বিভিন্ন সময় যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সামনে যায়, অর্থাৎ অর্থাৎ কোনো মানে কোনো রাজনৈতিক বড় মাপের নেতা তারা যখন রাস্তাতে যায়, খেয়াল করে দেখবেন তাদের যে সিকিউরিটির জন্য বা তাদের সাথে যে লোকগুলো থাকে, কর্মী থাকে, তারা কিন্তু কি করে, নেতার সামনে গিয়ে মানুষদেরকে সরায় দেয়, সরাই দিয়ে কি করে, রাস্তা ক্লিয়ার করে দেয়। মানে আসলে নেতাটা হচ্ছে কিন্তু মেইন, বাট সে কর্মী হয়ে নেতার সামনে চলে যায়। মানে ব্যাপারটা এরকম যে এখানে নেতার কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ নেতাকে টপকায় গিয়ে সে কি করে, কর্মী কাজ করে, কর্মীর সামনে গিয়ে সে তার এগুলো কি করে দেয়, তার রাস্তা সহজ করে দেয়। তো ব্যাপারটা এটা এরকম অনেকটাই, যে কর্তার কোনো নাম নাই, সে কি করে, কর্ম গিয়ে কি করে তার সবগুলো কাজ করে ফেলতেছে, অর্থাৎ কর্তার কোনো এখানে ভ্যালুই নাই। ব্যাপারটা অনেকটা এইরকম। তো কর্তা এখানে উজ্জ্বল থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি আমরা জানি হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী, যে কিনা রামায়ণের কি করেন, রামায়ণের অনুবাদ করেন। প্রথম মহিলা কবি হিসেবে, প্রথম মহিলা হিসেবে রামায়ণের অনুবাদ করেন কে, চন্দ্রাবতী। চন্দ্রাবতী। তো চন্দ্রাবতীর কিন্তু তার বাবার নাম হচ্ছে, তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন, তার বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস। হ্যাঁ, দ্বিজ বংশীদাস। হ্যাঁ, দ্বিজ বংশীদাস কিন্তু মনসামঙ্গল কাব্য যারা রচনা করেছেন, লিখেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু এই চন্দ্রাবতীর বাবা, যিনি ছিলেন দ্বিজ বংশীদাস। হ্যাঁ, সুলোচনা, তার হচ্ছে মার নাম হচ্ছে সুলোচনা। তিনি কিন্তু, চন্দ্রাবতী হচ্ছে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ। চন্দ্রাবতী কোথায় জন্মগ্রহণ করেন, কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন, কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন চন্দ্রাবতী। ওকে, আচ্ছা, তাহলে চন্দ্রাবতী সম্পর্কে আমরা বেশ কয়েকটা তথ্য জানলাম। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, নাম জানলাম চন্দ্রাবতী। তো রামায়ণের প্রথম অনুবাদ করেন কে, প্রথম মহিলা অনুবাদক ছিলেন হচ্ছে কে, চন্দ্রাবতী। তার বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস, তার মার নাম হচ্ছে সুলোচনা। হ্যাঁ, তার মার নাম হচ্ছে সুলোচনা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি বলা হয় বাংলা সাহিত্যের, তার মার নাম হচ্ছে সুলোচনা, যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকটাকে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে, সেক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সার হবে হচ্ছে স্বর্ণকুমারী দেবী। তো একটু লিখে দেই যদি, যে বাংলা সাহিত্যের, যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, হ্যাঁ, প্রথম মহিলা ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি, সেটা অ্যান্সার হবে কি, স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী, ঠিক আছে, স্বর্ণকুমারী দেবী। আর সারদা দেবী কিন্তু মূলত শ্রী শ্রীমা নামে অভিহিত ছিলেন, শ্রী শ্রীমা নামে। হ্যাঁ, শ্রী শ্রীমা নামে পরিচিত ছিলেন কে, সারদা দেবী। সারদা দেবী হচ্ছে শ্রী শ্রীমা নামে পরিচিত ছিলেন। তো তিনি মূলত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস নামে এক ব্যক্তি ছিলেন, যিনি কিনা 19 শতকের যারা হিন্দু হিন্দু হচ্ছে ধর্মপ্রচারক ছিলেন বা হিন্দু ধর্মগুরু ছিলেন, তিনি হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। তার হচ্ছে স্ত্রী ছিলেন হচ্ছে কে, সারদা দেবী, যিনি কিনা শ্রী শ্রীমা নামে পরিচিত ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু দেখি, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে। এখানে কিন্তু খেয়াল করুন, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান একটু কাইন্ডলি। হ্যাঁ,
যারা আপনারা অ্যান্সারগুলো জানেন তারা চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যাতে করে আপনাদের সে জানা বিষয়গুলো কমেন্টের মাধ্যমে আবার রিকল হয়। হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। সুতরাং আপনারা কমেন্টে চাইলে জানাতে পারেন। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে। প্রথম জিনিস আমরা জানবো যে এক বলতে যে সময় প্রয়োজন, সেটা হচ্ছে কমা বসে। হ্যাঁ, এক বলতে যে সময় প্রয়োজন, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি। তাহলে কমা এখানে বলছে কমার থেকে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে, এটার অ্যান্সার হচ্ছে কি হবে, সেমিকোলন। তাহলে কমা কতক্ষণ থামতে হয়, কমা থামতে হয় আমরা জানলাম এক বলতে যে সময় প্রয়োজন সেটা হচ্ছে কমা। একের ক্ষেত্রে এক বলতে যে প্রয়োজন যে সময়টা সেটা হচ্ছে কমা বসবে। বাট একের দ্বিগুণ সময় যদি হয়, একের দ্বিগুণ সময় যদি থামতে হয় সেক্ষেত্রে সেটা কি হবে, সেমিকোলন। একের দ্বিগুণ সময় থামতে হয় সেমিকোলনের ক্ষেত্রে, সেমিকোলনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, এক বলতে যে সময় সেটা হচ্ছে কমা, এবং একের দ্বিগুণ সময় সেটা হচ্ছে সেমিকোলন। আপনারা অনেকেই কমেন্ট করছেন, গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। রাজা প্রতাপাদ্য চরিত্র রাজা প্রতাপাদ্য চরিত্র গ্রন্থটির প্রণেতাকে, হ্যাঁ প্রণেতাকে, এটা দুইবার আসছে। আচ্ছা, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতাকে, এর অ্যান্সার হচ্ছে রামরাম বসু। রামরাম বসু, রামরাম বসুর কিন্তু বেশ কয়েকটা উল্লেখযোগ্য কি বলে গ্রন্থ রয়েছে। হ্যাঁ, রামরাম বসুর কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে যদি বলা হয়, একটা হচ্ছে হরকরা, লিপিমালা, জ্ঞানোদর। হ্যাঁ, জ্ঞানোদর। তো এগুলো হচ্ছে রামরাম বসুর রামরাম বসুর উল্লেখযোগ্য হচ্ছে গ্রন্থ। এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের প্রণেতা আমরা রামরাম বসু জানি, বাট এটা কিন্তু 1801 সালে এটা হচ্ছে 1801 সালে কলকাতার শ্রীরামপুর মিশন থেকে, হ্যাঁ কলকাতার শ্রীরামপুর মিশন থেকে ছাপানো হয়। 1800 কলকাতার শ্রীরামপুর মিশন থেকে ছাপানো হয় এটা, বা প্রকাশিত হয়। তো এখন কথা হচ্ছে হরকরা কিন্তু তার রাজা রামরাম বসুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। কিন্তু এই হরকরা নামে আরও একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের। হ্যাঁ, এটা একটু খেয়াল করে নেবেন, অদ্বৈত মল্লবর্মণ। এই অদ্বৈত মল্লবর্মণের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস কিন্তু হরকরা। এটা একটু মাথায় রাখবেন। আর লিপিমালা আমরা জানলাম রামরাম বসু, এবং জ্ঞানোদর হচ্ছে রামরাম বসু, যেটা কিনা রাজা প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে 1801 সালে প্রকাশিত হয়। আর বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে রামরাম বসু। তো বাঙালি রচিত প্রথম বাংলা সাহিত্যের মুদ্রিত গ্রন্থ, এটা যদি একটু বলি, বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ, সেটা হচ্ছে কোনটা, রাজা প্রতাপাদ্য চরিত্র। হ্যাঁ, রাজা প্রতাপাদ্য চরিত্র, এইটা বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদ্য চরিত্র। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ। হ্যাঁ, কোন বানানটি শুদ্ধ, একটু খেয়াল করে। অপশনে রয়েছে পুরস্কার, হ্যাঁ আবিষ্কার, এখানে মূর্ধন্য শয় ক, দন্ত শয় ক, হ্যাঁ এখানে কি সময় উপযোগী, সত্য। তো এখানে আসলে কোনটা সঠিক হবে, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু
কোথায় মূর্ধন্য শয়ের সাথে ক হবে আর কোথায় দন্ত শয় ক, এটা কিন্তু আমরা নিয়ম জেনেছি। হ্যাঁ, যদি স্বরেও বা স্বরেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু দন্ত শয়ের সাথে ক বসবে। যদি স্বরেও বা স্বরেয়ার সাথে সেক্ষেত্রে দন্ত শয়। একটু খেয়াল করে, যদি বলা হয় পুরস্কার, পুরস্কার, হ্যাঁ পুরস্কার, তো পুরস্কারের সাথে কিন্তু এখানে হচ্ছে স্বরেও আছে একটা, এখানে র মানে কি স্বরেও, তার মানে যদি স্বরেও থাকে বা স্বরেয়া থাকে সেক্ষেত্রে দন্ত শয় ক, তার মানে এখানে কি বসছে, এখানে কিন্তু দন্ত শয়ে কটা বসছে। হ্যাঁ, আর যদি স্বরেও বা স্বরেয়া ছাড়া অন্য কিছু থাকে সেক্ষেত্রে কি হবে, মূর্ধন্য ষ। খেয়াল করুন এখানে এখানে যদি বলে আবিষ্কার, হ্যাঁ আবিষ্কার বানানটা কেমন হবে তাহলে, যদি বলে আবিষ্কার, আবিষ্কার, তো এখন স্বরেও বা স্বরেয়া কিন্তু এখানে নাই, স্বরেও বা স্বরেয়া এখানে, এখানে কি আছে রস্বই, এখানে হচ্ছে একটা রস্বই আছে। তার মানে আমরা নিয়মে জেনেছি স্বরেও বা স্বরেয়া থাকলে শুধুমাত্র সেই ক্ষেত্রে দন্ত স্বরের সাথে ক হবে, আর অন্য জায়গায় কি হবে রস্বই হবে। তার মানে সেই হিসেবে দেখলাম আমরা পুরস্কার, তার মানে এটা দন্ত স্বর হবে, কেননা এখানে একটা স্বরেও আছে, এখানে একটা স্বরেও, এখানে একটা স্বরেও, আচ্ছা আচ্ছা এখানে একটা স্বরেও, পুরস্কারের পর একটা স্বরেও, তার মানে এটা দন্ত শয় কা হবে, এটা দন্ত শয় কা, তার মানে এটা অ্যান্সার হচ্ছে যে ভুল। আবিষ্কারের কথা যদি বলা হয় সেম, এটা হচ্ছে মূর্ধন্য ষ হবে। তো সময় উপযোগী, সময়ের সাথে বানানটা হচ্ছে যে এটা হবে, সময়ের সাথে সময় উপযোগী। আচ্ছা, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে সত্য। আচ্ছা, এই প্রশ্নটা যারা পারেন তারা একটু অ্যান্সার দেবেন। হ্যাঁ, চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, যারা পারেন কাইন্ডলি একটু অ্যান্সারে জানাবেন কমেন্টে। ওকে, আচ্ছা প্রশ্নে বলছে যে চর্যাপথের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, অ্যান্সারটা হচ্ছে 23 নম্বর পদ। হ্যাঁ, 23 নম্বর পদ, 23 নম্বর পদটি যিনি রচনা করেছেন তিনি হচ্ছে, নাম হচ্ছে ভুসুকোপা, ভুসুকোপা, ভুসুক, ভুসুকোপা। হ্যাঁ, 23 নম্বর পদটি রচনা করেছেন ভুসুকোপা। আর 10 নম্বর পদ এবং 10 এবং 8 লিখেছেন হচ্ছে কান্নপা। আর 16 নম্বরটা লিখেছেন হচ্ছে মহিধর্পা, মহিধর্পা, 16 নম্বর হচ্ছে মহিধর্পা। ঠিক আছে, তার মধ্যে 10 নম্বর এবং 18 নম্বর লিখেছে কান্নপা, 23 নম্বর লিখেছেন ভুসুকোপা। এখন কথা হচ্ছে চর্যাপথের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 23 নম্বর পদ। তো 23 নম্বর পদটা লিখেছেন হচ্ছে ভুসুকোপা, এটা মূলত 23 নম্বর পদের 10 নম্বরে 10টি বাক্য ছিল। হ্যাঁ, 10টি হচ্ছে পদ ছিল, আচ্ছা 10টি বাক্য ছিল, তার মধ্যে হচ্ছে 6টি হচ্ছে পাওয়া যায়। হ্যাঁ, 6টি হচ্ছে পাওয়া যায় এবং বাকি 4টি হচ্ছে পাওয়া যায় না টোটালে। ঠিক আছে, 23-এর মধ্যে 10টি পদ হচ্ছে, 10টি পদ হচ্ছে পাওয়া যায়। 23 নম্বর প্রথম কথা হচ্ছে চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে 23 নম্বর পদ। তো 23 নম্বর পদের মধ্যে থেকে, 23 নম্বর পদের মধ্যে থেকে যদি বলা হয় তাহলে ভুসুকোপা 10টি পদের 10টি লাইনের মধ্যে 6টি লাইন পাওয়া যায়, 10টি লাইনের মধ্যে 6টি লাইন পাওয়া যায়, বা 10টি বাক্যের মধ্যে 6টি বাক্যে পাওয়া যায়, বাকি 4টি বাক্য হচ্ছে পাওয়া যায় না। এই টোটালে হচ্ছে যে 10টি বাক্য। ওকে, আর 23 আর ভুসুকোপা সব মিলিয়ে হচ্ছে দ্বিতীয়, তিনি হচ্ছে সর্বমোট রচনা করেছেন হচ্ছে 8টি পদ। ভুসুকোপা হচ্ছে টোটালে 8টি পদ রচনা করেছেন। ঠিক আছে, 8টি পদ লিখেছেন। তাহলে সর্বোচ্চ হচ্ছে কার্ণপা, সর্বোচ্চ কে লিখেছেন কার্ণপা, উনি টোটালে 13টি পদ রচনা করেছেন, 13টি পদ রচনা করেছেন। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানলাম। প্রথম কথা হচ্ছে যে প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে যে 23 নম্বর পদটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে, তার অ্যান্সার হচ্ছে 23 নম্বর। 23 নম্বর পদটি লিখেছেন কে, অ্যান্সার হচ্ছে ভুসুকোপা। ভুসুকোপা টোটালি হচ্ছে যে কতটি বাক্যে, ভুসুকোপার যে হারিয়ে যে গিয়েছে যে খণ্ডিত, সেটার হচ্ছে কয়টি পাওয়া গেছে, সেটার অ্যান্সার হচ্ছে 6টি, 4টি হচ্ছে পাওয়া যায়নি। 4টি হচ্ছে পাওয়া যায়নি। আর সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন কে, ভুসুকোপা, টোটালি 8টা, এবং সর্বোচ্চ যিনি পদ রচনা করেছেন তিনি হচ্ছে কান্নপা, টোটালি 13টি পদ রচনা করেছেন।
কান্নপা 13টি পদ রচনা করেছেন, ঠিক আছে, কান্নপা 13টি পদ রচনা করেছেন। সর্বোচ্চ পদ রচনা করেছেন কান্নপা 13টি পদ। ওকে, আর ভূষিকপা হচ্ছে সব মিলিয়ে 8টি পদ রচনা করেছেন, টোটালে 8টি পদ রচনা করেছেন। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করে যে নিচের কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ? হ্যাঁ, নিচের কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ? নিচের কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে মহাজন। অ্যান্সার হচ্ছে মহাজন। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে বিপরীত শব্দ বা মুখস্থ বেশ যেগুলো রয়েছে, অর্থাৎ বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা সরাসরি মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে। বিভিন্ন বই দেখে, যে কোনো সিরিজের একটা বই দেখে আমরা বেশি করে মুখস্থ করে রাখার চেষ্টা করব। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, কোন কারকে, কোন বিভক্তি? রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। হ্যাঁ, রহিম ধোপাকে কাপড় দিতে দিল। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন কারক নির্ণয় করব, তাহলে সেটা হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে। আমরা কিন্তু কর্মকারকের সংজ্ঞা জানি যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে কর্মকারক। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করে রাখতে হবে আমাদের, যাকে আশ্রয় করে মানে কাকে আশ্রয় করে। এখানে বলছে রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু কর্মকারক। কেন? কারণ হচ্ছে যাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সেটাই হচ্ছে কি কর্মকারক। তো সেই হিসেবে এটা হচ্ছে কর্মকারক, ধোপাকে কাপড় ধুতে দিল। ওকে, তো যদি বলা হয় যে ভিক্ষুককে ভিক্ষা দাও বা সৎপত্রে কন্যাদান করো, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু এটা আবার সম্প্রদান কারক হবে। কেন? কারণ আমরা এটা সবাই জানি যে ভিক্ষুককে ভিক্ষা দাও এটা হচ্ছে সত্য ত্যাগ করে, বা ধোপাকে কাপড় দাও, সৎপাত্রে কন্যাদান করো, এটা হচ্ছে কি নিঃস্বার্থভাবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা সম্প্রদান কারক হবে। আর যদি বলে রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, সেক্ষেত্রে এটা কর্মকারক। কেন? কর্মকারকের সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি জানছি? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে বা কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে কি কর্মকারক। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ঘর শব্দের বিশেষণ কোনটি? ঘর শব্দের বিশেষণ হচ্ছে ঘরোয়া। ঘর শব্দের হচ্ছে বিশেষণ হচ্ছে ঘরোয়া। হ্যাঁ, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, ঘরোয়া। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? সমধাতুজ মানে কি? সমধাতুজ কর্ম কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, বাক্যের ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, অর্থাৎ বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় সেটাই আমরা সমধাতুজ কর্ম বলি, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করুন যে সে যে চাল চেলেছে তাতে আসে। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে যে সমধাতুজ কর্মটা বোঝার জন্য সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, বাক্যের ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হবে। একটু যদি আমরা খেয়াল করি যে আমি যদি বলি যে আমি আজ বেশ ঘুমিয়েছি, যদি বলা হয় বেশ ঘুমিয়েছি, হ্যাঁ, বেশ ঘুমিয়েছি, তো এখানে কিন্তু ঘুম এবং ঘুমিয়েছি এটা একটু খেয়াল করতে হবে, ঘুম এবং ঘুমিয়েছি। হ্যাঁ, আর যদি বলে ছেলেটি কি দারুণ হাসি হাসলো। হ্যাঁ, ছেলেটি কি দারুণ হাসি হাসলো। তো দেখুন হাসির সাথে কিন্তু হাসলো। হ্যাঁ, হাসি এবং হাসলো এই দুইটা কিন্তু অনেকটাই কি বলা যায়, চাল চেলেছে, ঘুমিয়েছি, হাসি হাসলো, এগুলো কিন্তু বাক্যর ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন। সেটাকে আমরা কি বললাম? সমধাতুজ কর্ম, ঠিক আছে। এটা একদম ইজি বিষয়। হ্যাঁ, দুইটা পর থাকবে, কর্ম এবং ধাতু একই, কর্ম এবং হচ্ছে কি ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ এগুলো হচ্ছে কি পাশাপাশি থাকবে একই রকমের, ঠিক আছে। সে ঘুমিয়ে আছে, এখানে ঘুমিয়ে না, সে বেশ ঘুমিয়েছে। সে এখানে যদি বলতো সে একটা বেশ ঘুমিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা সমধাতুজ হয়ে যেত। ওকে, আচ্ছা, আপনাদের অনেকেই কমেন্টে জানিয়েছেন সঠিক অ্যান্সার। ওকে,
আচ্ছা, অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হ্যাঁ, এটা হচ্ছে হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমারের প্রথম কাব্যগ্রন্থ এটা। হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ। এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ হুমায়ুন আজাদের অলৌকিক স্টিমার, যেটা কিনা 1973 সালে প্রকাশিত হয়। এবং মোট এখানে মোট কবিতা রয়েছে কয়টি? মোট হচ্ছে 42টি কবিতা রয়েছে। মোট 42টি কবিতা রয়েছে। হ্যাঁ, মোট 42টি কবিতা রয়েছে। তাহলে অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা আমরা জানলাম হুমায়ুন আজাদ। এটা তার হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। এটা তার হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। এবং 42টি কবিতা পাওয়া যায়, 1973 সালে প্রকাশিত হয়। বাস, ওকে। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? 3টি মৌলিক অংশ। সেটা হচ্ছে কি? ধ্বনি বা বর্ণ, যেটা আমরা ধ্বনি বা বর্ণ যেটাই বলি না কেন, বর্ণ থেকে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। শব্দ থেকে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। হ্যাঁ, 3টি, যে কোনো ভাষারে ধ্বনি, শব্দ এবং বাক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি দেখি যে বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ হচ্ছে অমিয় চক্রবর্তী। হ্যাঁ, বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তী, এটা হচ্ছে অনিঃশেষ কাব্যগ্রন্থের, অনিঃশেষ, হ্যাঁ, অনিঃশেষ কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ, যেটা কিনা 1976 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, এছাড়া তার কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে খসড়া, মাটির দেয়াল, উপহার। এগুলো কি? খসড়া, মাটির দেয়াল, উপহার, এগুলো হচ্ছে পারাপার, এগুলো হচ্ছে অমিয় চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থ, বিখ্যাত কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। হ্যাঁ, ওকে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ হচ্ছে, এটা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছিল, অধিদপ্তর মেডিকেল অফিসার হিসেবে, এটা হচ্ছে কলুষিত। আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত। আচ্ছা, পূরণবাচক শব্দ কোনটি? পূরণবাচক শব্দ হচ্ছে দ্বাদশ। হ্যাঁ, পূরণবাচক। আমরা কিন্তু সংখ্যার মধ্যে, সংখ্যার যে বিভিন্ন রয়েছে সেখানে কিন্তু আমরা দ্বাদশ, তারপর যদি বলা হয় একাদশ, হ্যাঁ, দ্বাদশ, নবম, দশম, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। বা যদি বলা হয় ক্রমবাচক শব্দ, তাহলে কিন্তু হবে কি 15, 11, এগুলো হচ্ছে কি ক্রমবাচক, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। যদি বলে ক্রমবাচক, সেক্ষেত্রে হবে 11, 15, আর 19, 20, হ্যাঁ, এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। এটা হচ্ছে তারিখবাচক শব্দ। আচ্ছা, তারিখবাচক শব্দ। আচ্ছা, এটা হচ্ছে তারিখবাচক শব্দ। ওকে, একটু খেয়াল করি কোনটি ঐতিহাসিক নাটক। হ্যাঁ, এটার অ্যান্সার একটু শর্ট আপ। এটা হচ্ছে 13তম বিশেষে আসছিল, কোনটি ঐতিহাসিক নাটক। এখানে কিন্তু এটার অ্যান্সার হচ্ছে রক্তাক্ত বাঁদর। তো এইটাকে কেন্দ্র কিন্তু অনেক বিষয় রয়েছে, এবং যে বাকি যেই অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু শর্মিষ্ঠা বলি, রাজসিংহ বলি বা পলাশের যুদ্ধ, এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য ব্যাখ্যা সহকারে যখন আমরা পড়বো, সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। এবং একটা জিনিস খেয়াল করে রাখবো, এই রক্তাক্ত বান্দর এবং শর্মিষ্ঠা নিয়ে বা রাজসিংহর কথা যদি বলা হয়, তো এগুলো কিন্তু ব্যাখ্যার মধ্য থেকে পরবর্তীতে এই ব্যাখ্যার মধ্য থেকে কিন্তু বিগত অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন চলে আসছে। হ্যাঁ, তো সুতরাং আমরা একটু ব্যাখ্যাগুলো ভালোভাবে জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমে যদি বলা হয় রক্তাক্ত পান্তর, হ্যাঁ, যদি বলে ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক নাটকটা কিন্তু হচ্ছে রক্তাক্ত পান্তর। আমরা জানি হচ্ছে মুনির চৌধুরী, রক্তাক্ত পান্তরটা লিখেছেন হচ্ছে মুনির চৌধুরী। এটা হচ্ছে মুনির চৌধুরী। এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, বা এর উপজীব্য বিষয় হচ্ছে কি, 1761 সালে যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে? 1761 সালের 14 জানুয়ারি। হ্যাঁ, 14 জানুয়ারি, 1761 সালের 14 জানুয়ারি, 1761 সালের 14 জানুয়ারি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ। তো এই পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়েই মূলত হচ্ছে রক্তাক্ত পান্তর নাটকের মূল উপযোগ্য বিষয়। তো এখানে হচ্ছে যে আহমদ শাহ আবদ আলী এবং মারাঠা, আহমদ শাহ আবদ আলী, আহমদ শাহ আবদ আলী এবং মারাঠার মধ্যে যুদ্ধ হয়। হ্যাঁ, সেখানে হচ্ছে মারাঠা
পরাজয় লাভ করেন এবং আহমদ শাহ আলী বিজয়ী হন। ওকে, যদি বলে শর্মিষ্ঠা কার, শর্মিষ্ঠা রাজসিংহ হচ্ছে, শর্মিষ্ঠা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, আর রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের হচ্ছে একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে রাজসিংহ, আর শর্মিষ্ঠা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্তের। ঠিক আছে, পলাশীর যুদ্ধ হচ্ছে, এটা লিখেছেন এটা কিন্তু একটা কাব্য। হ্যাঁ, পলাশীর যুদ্ধ হচ্ছে কাব্য, পলাশীর যুদ্ধ কিন্তু কাব্য, লিখেছেন হচ্ছে নবীন চন্দ্র সেন, নবীন চন্দ্র সেন, নবীন চন্দ্র সেন, নবীন চন্দ্র সেন। তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর নিয়ে, এবং 1761 সালের 14 জানুয়ারি যে পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়েছিল, তৃতীয় পলাশীর, এটা হচ্ছে কি 1761 সালে 14 জানুয়ারি যে রক্তাক্ত প্রান্তরের যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, সেটারই কিন্তু মূলত মনির চৌধুরী এই বিষয়টা ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। রুইতন শব্দটি কোন ভাষা থেকে আগত? রুইতন শব্দটি হচ্ছে ওলন্দাজ, অর্থাৎ হর্ত রুইতন। তো এই টাইপের যেগুলো প্রশ্ন রয়েছে, স্কাটন, টেক্কা, হ্যাঁ, তুরুপ, এই টাইপের যে শব্দগুলো রয়েছে সবগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, এগুলো হচ্ছে সবগুলো ওলন্দাজ, ওলন্দাজ। ওকে, ছোট বকুলপুরের যাত্রী, হ্যাঁ, ছোট বকুলপুরের গ্রন্থটির রচয়িতাকে, ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? এটা লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ছোট বকুলপুরের যাত্রী, এটা 1949 সালে প্রকাশিত হয়, লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক সরীসৃপ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে মিহি মোটার কাহিনী। তাহলে প্রাগৈতিহাসিক সরীসৃপ, মিহি ও মোটা কাহিনী, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মিহি ও মোটা কাহিনী। হ্যাঁ, মিহি ও মোটা কাহিনী, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ গ্রন্থ। ওকে, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল করি। জনৈক, হ্যাঁ, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে, যেটা কিনা আসলে আমাদের পরীক্ষায় অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আর কি। খেয়াল করুন, সন্ধি শব্দের এখানে বলছে যে জনৈক। হ্যাঁ, জনৈকটা আসলে যদি ভাঙানো হয়, এটা হবে হচ্ছে জন যোগ এক। হ্যাঁ, জন যোগ এক, খ নাম্বারটা অ্যান্সার হবে। তো এটা আসলে অ্যান্সার হওয়ার কারণ কি, যদি সরেও বা সরেয়া যদি থাকে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর একার কিংবা ঐকার থাকলে, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে কি হবে? ঐকার। অর্থাৎ এখানে কিন্তু জন, হ্যাঁ, জন যোগ এক, এখানে যদি বলা হয় জন, এখানে কিন্তু স্বরেও রয়েছে। হ্যাঁ, এখানে একটা স্বরেও আছে, জনের ক্ষেত্রে কিন্তু স্বরেও রয়েছে। তো যদি বলে জন যোগ এ, হ্যাঁ, এক, জনৈক। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে জনৈক যে আমরা নিলাম, হ্যাঁ, এখানে কিন্তু স্বরেও বা স্বরেও, এখানে কিন্তু জনের মধ্যে কিন্তু একটা স্বরেও রয়েছে, এটা স্বরেও, এবং একের মধ্যে কিন্তু একটা এ রয়েছে। আমরা নিয়মে জানছি কি, স্বরেও স্বরেয়া যোগ এ ওই যদি হয়, স্বরেও স্বরেয়া, তার মানে জনের মধ্যে আমরা স্বরেও পেয়েছি এবং একের মধ্যে এ, তাহলে উভয় মিলে কি হবে? ঐকার হবে। এটা হচ্ছে জনৈক। ঠিক আছে, অর্থাৎ স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে হচ্ছে ঐকার হয়। এটাই হচ্ছে আমাদের বইয়ের নিয়ম। ওকে, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়, আনোয়ার পাশা হচ্ছে ইব্রাহিম খাঁর গ্রন্থ। হ্যাঁ, তারপর হচ্ছে ইস্তাম্বুল যাত্রীর পথ, এটা হচ্ছে ইব্রাহিম খাঁর। আর যদি সোনার শিকল যদি বলা হয়, সেটা হচ্ছে ইব্রাহিম খাঁর। কুচবরণ কন্যা, এটা হচ্ছে বন্দে আলী মিয়া। কুচবরণ কন্যা হচ্ছে বন্দে আলী মিয়ার শিশুতোষ গ্রন্থ। হ্যাঁ, শিশুতোষ গ্রন্থ এটা।
শিশুতোষ গ্রন্থ হচ্ছে বন্দে আলী মিয়ার, এটা হচ্ছে 1960 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে 1960 সালে প্রকাশিত হয়, 1960 সালে প্রকাশিত হয় বন্দে আলী মিয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে আনোয়ার পাশা হচ্ছে একটা নাটক, হ্যাঁ, আনোয়ার পাশা হচ্ছে নাটক। আর এটা হচ্ছে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী, হ্যাঁ, এটা নাটক, এটা ভ্রমণ কাহিনী। আচ্ছা, আর সোনার শিকল এটা হচ্ছে গল্প। এই তিনটাই হচ্ছে ইব্রাহিম খাঁর গ্রন্থ। আর বাকি যেটা কুচবরণ সেটা হচ্ছে বন্দে আলী মিয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে বন্দে আলী মিয়া। এটা শিশুতোষ গ্রন্থ, যেটা কিনা 1960 সালে প্রকাশিত হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। জল শব্দের সমর্থক শব্দ নয় বলছে এখানে। আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় ভুল হইতে পারে এরকম, যে বেশি আবেগে গিয়ে বা অনেক সময় মানে প্রশ্ন ঠিকভাবে না পড়তে অ্যান্সারটা করে ফেলি, যার কারণে কিন্তু আমরা এটা আসলে কি বলছে, জল শব্দের সমার্থক শব্দ চেয়েছে নাকি সমার্থক শব্দ চাইনি, এটা কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। ঠিক আছে, এখানে জল শব্দের সমার্থক শব্দ নয় মানে হচ্ছে জলদে, জলদে মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র, জলদে মানে হচ্ছে সমুদ্র। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 সালে এডগার এলেন পো বিরচিত টু হেলেন কবিতা থেকে নিম্ন কোন কবিতাটি রচনা করেন? সহকারী উপজেলা এবং থানা শিক্ষা অফিসার 2004 সালে প্রশ্নটা আসছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও প্রশ্নের শুরুতেই কিন্তু অনেকগুলো নৈবিত্তিক অলরেডি এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। খেয়াল করুন, বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি যিনি কিনা 1942 সালে এডগার এলেন পো বিরচিত টু হেলেন কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেছেন? সেটার অ্যান্সার হচ্ছে কি হবে? বনলতা সেন। হ্যাঁ, বনলতা সেন কবিতা, নাটোরের বনলতা সেন লিখেছেন হচ্ছে কি? জীবনানন্দ দাশ। এটা হচ্ছে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। ওকে, তার কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ঝরা পালক, হ্যাঁ, কাব্যগ্রন্থের কথা যদি বলে, ঝরা পালক, আচ্ছা, ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। তো বনলতা সেন কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম, হ্যাঁ, বনলতা সেন কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম। একই সাথে কিন্তু কবিতা, এটা কিন্তু একই সাথে কাব্য, এবং এটা হচ্ছে একই সাথে কাব্যগ্রন্থ এবং একই সাথে কবিতা। অর্থাৎ বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে বনলতা সেন। বনলতা সেন একটা কাব্যগ্রন্থ যেটা কিনে লেখেন জীবনানন্দ দাশ, এবং তার প্রথম কবিতা সেটাই হচ্ছে বনলতা সেন। ওকে, আর এটা হচ্ছে ঝরা পালক হচ্ছে তো আর 1927 সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটা হচ্ছে 1936 সালে ধূসর পাণ্ডুলিপি তার হচ্ছে দ্বিতীয় গ্রন্থ। ঝরা পালক হচ্ছে প্রথম, ধূসর পাণ্ডুলিপি হচ্ছে দ্বিতীয়, যেটা কিনা 1936 সালে প্রকাশিত হয়, এবং বনলতা সেন হচ্ছে তৃতীয়, যেটা কিনা প্রশ্নে বলা রয়েছে যে 1942 সালে এডগার এলেন পো থেকে প্ররচিত হয়, 1942 সালে প্রকাশিত হয়। অর্থাৎ জীবনানন্দ দাশ কিন্তু তিনি যে লিখেছেন হচ্ছে বনলতা সেন, এটা কিন্তু এডগার এলেন পো নামক এক ব্যক্তি ছিলেন, তার কিন্তু বিরচিত টু হেলেন কবিতা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন বা প্রভাবিত হয়েছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। এর বলছে উচ্চারণের রীতি অনুযায়ী নিজের কোনটি উচ্চ, মধ্য এবং সম্মুখ স্বরধ্বনি? হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি, যদি আমরা এভাবে লিখি, প্রথমটা হচ্ছে উচ্চ, দ্বিতীয়টা হচ্ছে উচ্চ মধ্য, তারপর হচ্ছে নিম্ন মধ্য,
নিম্ন। আচ্ছা, এখানে যদি বলা হয় সম্মুখ, হ্যাঁ সম্মুখ, আর এটা হচ্ছে পশ্চাৎ, তাহলে একটু আমরা খেয়াল করব, প্রশ্নে আসছে যে উচ্চারণের রীতি অনুযায়ী। তো ব্যাপারটা হচ্ছে এখানে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, হ্যাঁ উচ্চ মধ্য সম্মুখ স্বরে। তো প্রশ্ন যদি আসে যে উচ্চ মধ্য সম্মুখ নিয়ে এসে যদি আসে পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, তো সেই ক্ষেত্রে আসলে অ্যান্সারটা কি হবে? আমরা জানলাম যে এখানে উচ্চ মধ্য সম্মুখ প্রশ্নে আছে, তাহলে সম্মুখ, তার মানে এটা অ্যান্সার হচ্ছে এ। বাট যদি আসে উচ্চ মধ্য সম্মুখ না এসে পশ্চাৎ, তাহলে পশ্চাৎটা আমরা এখানে কি পেয়েছি? ও অ্যান্সার। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে ও। আরেকটু যদি আমরা রিভিউ দেই শুরু থেকে যদি, তাহলে এখানে উচ্চটার মধ্যে আমরা কি পেলাম? রস্বই রস্য। উচ্চ মধ্যের মধ্যে এ ও, নিম্ন মধ্য এ স্বরেয়, এবং নিম্নের মধ্যে পেলাম স্বরিয়া। সামনে হচ্ছে সম্মুখ এবং পিছনে হচ্ছে পশ্চাৎ। তো এই ছকটা একটু কষ্ট করে আঁকিয়ে নেবেন এবং এই ছক ধরে ধরে আশা করি যে সবগুলো এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলো আশা করি ইনশাল্লাহ সঠিক অ্যান্সার দিতে পারবেন। ওকে, নেক্সট প্রশ্নটা একটু খেয়াল করি। নারী চরিত্র মুখ্য উপন্যাস কোনটি? নারী চরিত্র মুখ্য উপন্যাসটা হচ্ছে আগুন পাখির 2006 সালে প্রকাশিত, যেটা কিনা 2006 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে হাসান আজিজুল হক স্যারের একটা বিখ্যাত উপন্যাস। হ্যাঁ, হাসান আজিজুল হক স্যারের একটা বিখ্যাত উপন্যাস আগুন পাখি। এটা হচ্ছে 2006 সালে প্রকাশিত হয়, 2006 সালে প্রকাশিত হয়। আর সংসপ্তক যেটা রয়েছে এটা হচ্ছে 1959 সালে প্রকাশিত হয়, লেখা হয়, বাট 1964 সালে এটা প্রকাশিত হয়। তো যদি বলা হয় লেখা হয় কবে, সেটা হচ্ছে 1959 সালে, আর প্রকাশিত হয় হচ্ছে 1964। তো এটা লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার। হ্যাঁ, তার একটা বিখ্যাত উপন্যাস সংসপ্তক, যেটা 1959 সালে লেখা হয় এবং 1964 সালে প্রকাশিত হয়। আর অরণ্য বহি লিখেছেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তারাশঙ্কর, অরণ্য বহি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যেটা কিনা 1966 সালে প্রকাশিত হয়, যেটা কিনা 1966। এবং খোয়াব নামা লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান, খোয়াব নামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যেটা কিনা 1939 সালে প্রকাশিত হয়। 1939 সালে প্রকাশিত হয় হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ যদি বলা হয় দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এটা হচ্ছে 1926 সালে প্রকাশিত হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 1926 সালে প্রকাশিত হয়। ওকে, তো আমরা দুইটা বইয়ের কথা জানলাম, একটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, আর একটা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনীটা কি? শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনীটা হচ্ছে মূলত হচ্ছে মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বাঙালি নিরীহ মানুষের উপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল, সেই মুহূর্তে ঢাকা শহরের যে বিপর্যয় নেমে এসেছিল মানুষের মধ্যে। তো এই বিপর্যয়ের কাহিনীগুলোই মূলত এই শওকত আলীর যাত্রা উপন্যাসে ফুটে উঠেছে। যদিও সেটা আসলে 71 সালের দিকে মানে এটা প্রকাশিত হয়নি, এটা পরবর্তী প্রকাশিত হয় কত সালে? 1976 সালে, 1976 সালে প্রকাশিত হয়। 1976 সালে হচ্ছে প্রকাশিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কোন লিপি ডান দিক থেকে লেখা শুরু হয়? সেটা হচ্ছে খরষ্ট লিপি। ডান দিক থেকে লেখা হয় খরষ্ট, আর হচ্ছে বাম দিক থেকে লেখা হয় হচ্ছে কি ব্রাহ্মী লিপি। আর ডান দিক থেকে লেখা হয় হচ্ছে খরষ্ট। আরবি লিপি তো আমরা জানি এটা ডান দিক থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ডান দিক থেকে। ওকে, লাস্ট প্রশ্ন হচ্ছে ঢাকের কাঠি বাগধারার অর্থ কি?
ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামত করা, হ্যাঁ, তোষামত করা, তোষামত করা বা হচ্ছে মোসাহেব, মোসাহেব বা তোষামতকারী। মোসাহেব বা তোষামতকারী। যদি বলা হয় ঢাকের বায়া, যদি বলা হয় ঢাকের বায়া, হ্যাঁ, আচ্ছা, ঢাকের, সেক্ষেত্রে কি হবে? অকৃতজ্ঞ সঙ্গী। অকৃতজ্ঞ সঙ্গী। যদি বলা হয় ঢাকের বায়া, সেক্ষেত্রে অকৃতজ্ঞ সঙ্গী বা হচ্ছে কি অকেজ সঙ্গী, হ্যাঁ, বা অকেজ সঙ্গী, অকেজ, আচ্ছা অকেজ সঙ্গীটা দেয়, হ্যাঁ, বা অকেজ সঙ্গী বা হচ্ছে অকেজ সঙ্গী। আচ্ছা, আর যদি বলা হয় ঢাকে কাটি দেয়া, সেক্ষেত্রে কি হবে? যদি বলা হয় ঢাকে, যদি বলা হয় ঢাকে কাঠি দেয়া, ঢাকে কাঠি দেয়া, সেক্ষেত্রে কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে সর্বত্র প্রচার, সর্বত্র প্রচার। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের আয়োজন, অর্থাৎ 176 থেকে 210 পর্যন্ত মোটামুটি 35টা প্রশ্ন আমরা যতটুকু পেরেছি আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের যে ক্লাসগুলো রয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করে নেবেন। আশা করি আপনাদের এটা পরবর্তীতে কাজে দিবে। এবং আমার নেক্সট ক্লাস হচ্ছে যে বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকালকের পরের দিন আমার নেক্সট ক্লাস পরবর্তীতে থাকবে। পরবর্তী 35টা ক্লাস থাকবে বা 7তম ক্লাস নিয়ে আমি হাজির হব। তো ততদিন পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।